হ্যাপি প্যারেন্টস ডেতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের জুয়েলারি পার্টনার এইচ.কে দত্ত জুয়েলার্স। এটা হলো সেই রকম একটা মঞ্চ যাকে একটা বই বলা যেতে পারে, একটা খোলা বই। পাতাগুলো উল্টে উল্টে আমরা পড়ে নিই সেই সব সুখ দুঃখের গল্পগুলো, সেই সব হাসি কান্নাগুলোকে, যেগুলোকে আমরা চিনি কিন্তু কেমন যেন অচেনা মনে হয়, কেমন যেন নতুন মনে হয়, কেমন যেন অসাধারণ মনে হয়। সেই রকম অসাধারণ কিছু মুহূর্তের গল্প আবার আমরা নতুন করে শুনে নেব। আসছে মানালি সঙ্গে বাবাকে নিয়ে। মানালি, তোমাকে স্বাগত। আমাদের জ্ঞান এবং উপলব্ধি বাড়াতে আসছেন সৌরভ মা বাবাকে নিয়ে। সব খবর ভালো তো? হ্যাঁ ভালো। মানালি, তোমাকে চিনি কিন্তু তোমার বাবাকে তেমন করে চিনি না। আজকে চিনবো, একটু আলাপ করিয়ে দাও। আমার বাবা নিতাই দে। নিতাই বাবু নমস্কার। নমস্কার। আরেকটা কথা বলি, আমার নাম মানালির থেকে বেশি মানালি মনীষা দে বললে খুশি হব। বেশ, মানালি মনীষা দে। কারণ একটা জায়গা ফাঁকা বোঝাই যাচ্ছে, তো আমি চাই মা আমার সঙ্গে থাকুক। আমার নাম মানালি, মায়ের নাম ছিল মনীষা, তো মা যাতে আমার সঙ্গেই থাকে তাই মানালি মনীষা দে। বাহ, এটা তো তুমি দারুণ ভেবেছো। মানে একটা অন্যরকম শ্রদ্ধা, একটা অন্যরকম ভালোবাসা। আমরা যারা আমার মা বা বাবার নামকে সঙ্গী করতে পারিনি বা এই কথাটা মাথায় আসেনি, আমরাও কিন্তু এরকম আঁকড়েই থাকি, কিন্তু ভেতরে ভেতরে। কিন্তু তুমি বাইরে থেকেও যে আঁকড়ে ধরতে চাইলে, সেই জন্য তোমাকে ধন্যবাদ। এটা একটা নতুন অভিজ্ঞতা হলো। থ্যাংক ইউ সো মাচ দাদা। সৌরভ, একটু আলাপ হয়ে যাক। আমার মা অজন্তা দাস, আমার বাবা সমর দাস। সমরবাবু নমস্কার। হ্যাঁ, মা হচ্ছে প্রচণ্ড ইমোশনাল, এক কথায় বলতে গেলে, যে গুণটা আমি পেয়েছি। আর বাবা হচ্ছে প্রচণ্ড প্র্যাকটিক্যাল, যে গুণটা আবার আমি পেয়েছি। দুটো গুণই পেয়েছো তুমি। তা মা যে ইমোশনাল, এটা তুমি হাড়ে হাড়ে টের পাও প্রতি মুহূর্তে। মানে কোনো কথার স্টার্টিংয়ে আমি আর বোন, আমার বোনও আজকে বসে দেখছে, কোন কথাটা বলতে গিয়ে কোন লাইনে মানে মায়ের চোখে জল আসবে, সেটাও আমরা দুজন মিলে মানে চ্যালেঞ্জ করি আর কি। এখনই এলো নাকি? যাই হোক, ওই আর কি। এখনো সময় হয়নি? আর সময় হয়নি, আজকে মানে ভেসে যাবে আজকে, মানে আজকে নৌকো ভাড়া করতে হবে। আমরা একটা খেলা খেলি এখানে, ইচ্ছে পূরণের খেলা। তোমার প্রথম ইচ্ছেটা জানতে চাই। আমার বাবা নিজে মিউজিশিয়ান, তবলা বাজায়, তো বাড়িতে প্রচুর তবলা আছে। তো যেটা নেই, যেটা আমি নজর করেছি, সেটা হলো একটা ইলেকট্রনিক তবলা নেই। তো বাবার জন্য যদি একটা ইলেকট্রনিক তবলা পাওয়া যায় তাহলে খুব ভালো লাগবে। বেশ, বাবার জন্য একটা ইলেকট্রনিক তবলা। সৌরভ? হ্যাঁ, আমার প্রথম ইচ্ছে দোলনা। মা আমাকে অনেক দিন আগে থেকেই, যখন আমি পড়াশোনা করছি বা যখন থিয়েটার করছি, তখন আমি বলতো, বাবু একটা দোলনা কিনে দিবি, দোলনা কিনে দিবি। মানে মা বা বাবার ছেলে বা তার সন্তানের কাছ থেকে চাওয়াটা একটা, তার কাছে কি মানে টাকা নেই যে সে কিনতে পারবে এমন না, মানে এই চাওয়াটাই একটা অদ্ভুত মানে ঠেকে আর কি। সেই জন্যই আমি দোলনা দিতে চাই দুজনকে। ছোটোবেলা আমায় দুলিয়েছে, আমি মা আর বাবাকে দুজনকে দোলাতে চাই। খুব সুন্দর ইচ্ছে, এবং ইচ্ছেটার ব্যাখ্যা তুমি যেভাবে দিলে, আমার নিজের মায়ের কথা মনে পড়লো। আমার মা মারা গেছেন, খুব সম্প্রতিই মারা গেছেন। কিন্তু আমি যখনই বাইরে নাটক করতে যেতাম, ধরো ঢাকা যাচ্ছি, যখন বেরোতাম বলতো, মা কালকে একটু ঢাকা যাচ্ছি, দুদিন থাকবো না, তারপরে দেখা হবে। বলতো সাবধানে যাস। তারপরে বলতো, আচ্ছা শোন, ওই ওখানে শুনেছি খুব ভালো পাথরের ওই একটা বারকোশ টাইপের পাওয়া যায়, একটু আনিস তো। আমি ঢাকায়? বললো হ্যাঁ। ঢাকায় গিয়ে আমি একজনকে জিজ্ঞেস করলাম বটে, সে বললো পাওয়া যায়, তবে এরকম মানে ওটার কিছু ঢাকার বিখ্যাত নয়। তারপর ফিরে এসে মাকে বললাম যে ওটা তো ঢাকায় পাওয়া গেল না। বললো ঠিক আছে, পরে আবার অন্য যখন যাবি দিয়ে এনে দিস। দুদিন বাদে যখন হায়দ্রাবাদ যাচ্ছি, তখনও কিন্তু বললো ওখানে হায়দ্রাবাদে নাকি ওইটা বিখ্যাত। আসলে একটা কিছু বলতে পারলে ভালো লাগে, চাইতে পারলে। কিন্তু সেই চাওয়ারটুকুতেই শেষ, কিন্তু তার প্রাপ্তি শেষমেশ হলো কিনা এইটা মা কোনোদিন দেখতে চাইতেন না। তাই এই জন্য তুমি যে দোলনার কথাটা বললে, এটা ভারী সুন্দর, একটা অন্যরকম চাওয়া। তোমাদের দুজনের এই ইচ্ছে পূর্ণ হোক। বেশ, দেখা যাক তোমার প্রথম ইচ্ছে পূরণের জন্য প্রথম ধাপের প্রথম প্রশ্নটা কি আছে, দেখে নাও।
তবলার এই অংশটি কি নামে পরিচিত? তবলার বাড়ির মেয়েকে জিজ্ঞেস করা হয়েছে। ছোটবেলায় আমি তো তবলা বাজাতাম, বাবা যখন বাজাতো বাবা খালি বলতো এই এরকম নখ দিয়ে খুঁটো না, গাব উঠে যাবে। তো তার জন্যই শব্দটা আমার জানা, গাব। গাব। তুমি চ্যালেঞ্জ করতে চাও? তুমি যে উত্তরটা আজকের খেলার প্রথম প্রশ্নের পর দিলে সেটা আদতে ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। গাব, একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি। তোমার ঝুলিতে 25 পয়েন্ট। সৌরভ, তোমার প্রথম ইচ্ছে পূরণের জন্য প্রথম ধাপের প্রথম প্রশ্নটা দেখে নাও। এই যে বিয়ে হলো পাত্রপাত্রীর, ভালো নামটা কি? তোমার ডাকনাম কি? বুবু। বুবু। বুবুকে যেমন আমরা সৌরভ বলে জানি, তেমনি এই তানু আর মানুকে আমরা কি ভালো নাম জেনেছি ওদের? তানুজা আর মনোজ। অনেক সময় আমি দেখেছি কান ঘেঁষে উত্তর বেরিয়ে যায়। তুমি সেই জন্য একবার শান্তভাবে ভেবে নাও। তুমি যা জানো। তানুজাটা শিওর। তানুজা ওয়েটস মনোজ। ওদের বিয়ে হয়ে গেল? হ্যাঁ। বুবুর কবে হবে? বুবু দেরি আছে। এবার জিজ্ঞেস করবো ওকে যে তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না না বাবা, কেন? আমারও ওই মনোজ নাকি মনে পড়ছে না। আমরা দেখে নি তোমার উত্তরটা। তানুজা, মনোজ ঠিক উত্তর না ভুল উত্তর, দেখা যাক। তনুজা আর মনোজ একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি। সেই সঙ্গে তুমি 25 পয়েন্ট পেয়ে গেছো। দ্বিতীয় প্রশ্ন আসছে, এইটা পারলেই তোমার প্রথম ইচ্ছে পূরণ হয়ে যাবে। ফার্স্ট লেভেলের সেকেন্ড কোয়েশ্চেন যেটা আছে, দেখা যাক। উপত্যকার কোলে দর্শনীয় এই শহর, হিমালয়ের হাতছানি আর নদীর খরস্রোত। কুয়াশায় মোড়া এই শহর ভুটানে আসা পর্যটকদের অন্যতম আকর্ষণ। এই শহরের ইতিহাস ও দীর্ঘদিনের। এখানেই রয়েছে ভুটানের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর। এই শহরের আরেকটি দর্শনীয় স্থান তাজাং দুর্গ। সেখানেই এখন গড়ে উঠেছে ভুটানের জাতীয় মিউজিয়াম। এটি কোন শহর? আমি পারবো। পারো পারো, কারণ পারোর এয়ারপোর্টটা সত্যি দেখার মতো, মানে ওই যে পাহাড়ের ফাঁক দিয়ে ওই যে যায়, দেখার মতো। পারো। পারো, এটাই তোমার ফাইনাল উত্তর? আমার তো তাই মনে হচ্ছে। তাহলে এটা কি নেবো? বেশ, পারো। তুমি চ্যালেঞ্জ করতে চাও? না, কারণ আমি অতটা শিওর নই। পারো না? মানে আমি
দেখা যাক যে তুমি পারো বলে যে শহরটিকে চিহ্নিত করলে ভুটানের, সেটির আদতে নাম কি? দেখা যাক। এটি পশ্চিম ভুটানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল। এই শহরটির নাম পারো। গোটা ভুটানের নিরিখেও পারোর গুরুত্ব নেহাত কম নয়। পারো, একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি। এই সেই মুহূর্ত যখন আমরা বাবার জন্য ইলেকট্রনিক তবলা, সেটা যখন বাজবে, তার প্রতিটি ছন্দের মধ্যে, তালের মধ্যে সর্বক্ষণ তুমি থাকবে তোমার বাবার কাছে। চলো আমরা সেই তালে, সেই ছন্দে, সেই 3 তালে বেজে উঠি। চলো আমরা উৎসব করি। এইটাই সেই জিনিস, তুমি তোমার বাবার হাতে তুলে দাও। এটি তুমি অর্জন করেছো। বাহ! তা আপনার কি বোধ হচ্ছে এইটি পেয়ে? অনেক তবলা তো বাজিয়েছেন, হ্যাঁ, কিন্তু এই তবলার মাহাত্ম্য আলাদা। এটি এই জন্য নিশ্চয়ই যে এই যে হাতে করে তুলে দিল আপনাকে। এটাই সব থেকে বড় আনন্দের। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি তো যেমন এখন আমার মাকে সুপার ওম্যান বলি, কিন্তু আমার বাবাকে আমি সুপারম্যান বলি। বেশ, মানে আমি বাবার থেকে অনেক কিছু শিখি। বাবা আমাদের সবার মতো স্বাভাবিক নয়, বাবার একটা সামান্য অসুবিধা আছে যেটা কোনোদিনও বোঝানো যায় না। বাবা নিজে কিন্তু তবলা বাজায়, বাবা বাইক চালায়, বাবা সব কিছু করে। মানে কোনো কিছু আমি তো অনেক বড় হয়ে জেনেছি বাবারই অসুবিধাটা। সেটা হলো বাবা তো মেদিনীপুরে থাকতো, তখন দেশের বাড়ি, তখন ওখানে অত পোলিও ব্যাপারটা চলছিল না, তো বাবাকে ছোটবেলায় পোলিও দেওয়া হয়নি। সেই জন্য 5 বছর বয়সে আমি পোলিও অ্যাটাক হই। বাবার বাঁ হাতে একটা প্রবলেম আছে, এই জন্যই তবলাটা দিতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে, যেটা অটোমেটিক বাজবে, মানে খুব আনন্দ হচ্ছে আমার। কিন্তু আপনি তো সবই করেন, এই হাত নিয়েই করেন সব, এটাই প্রফেশন। এবং আমার বাবা যখন স্টুডেন্ট লাইফে কখনো হ্যান্ডিক্যাপ্টের কার্ডও ইউজ করেনি, বলছে আমি চলাফেরা করি, আমার হাত আছে, আমি কেন কার্ড ইউজ করব? আমি কার্ড পেয়েছিলাম কিন্তু আমি ইউজ করতাম না। বাবা জীবনে ইউজ করে, তো হি ইজ আ সুপারম্যান। মেয়ে যেদিন এই সব অনেক মানুষ ওকে চিনছিল যে সময় থেকে, তখন আপনার কেমন লাগতো? ভীষণ ভীষণ, মানে ব্যাপারটা হচ্ছে কি, প্রথমে সব বাবা মাই যেমন চায় যে পড়াশোনা করুক, তা আমি পড়াশোনা খুব একটা ভালো ছিল না, হয় না খুব একটা, ওকে বলতাম না যে ফার্স্ট হতে হবে। এখন যেরকম সব বাবা মারা বলেন ফার্স্ট হয়ে, আমি বলিনি কোনো, তুই পাস কর তাহলেই হবে। কিন্তু সেটাও যখন দেখতাম যে ঠিকঠাক হচ্ছে না, এরে হাঁটে হাড়ি ভেঙে দিচ্ছে। আমি নিজে মিউজিশিয়ান, আমি চাইতাম ও গান গাক, তারপর গানেও দেখলাম ওর গলাটা ঠিকঠাক না, হয় না একটা থাকতে হয় গলার টোনাল কোয়ালিটিটা। তারপরে ও বললো না বাপি আমার মডেলিংটা পছন্দ। বাহ! আমি ওকে বললাম যেটা করে সিরিয়াসলি করো, ভালোবেসে করো। ওটাতে ও সাইন করেছে, আপনাদের আশীর্বাদে কাজ করছে, ব্যাস ঠিক আছে। এখন গর্ব হয়েছে? হ্যাঁ নিশ্চয়ই। সৌরভ, তোমার প্রথম ইচ্ছে পূরণের জন্য ফার্স্ট লেভেলের সেকেন্ড কোয়েশ্চেনটা কি আছে খুব মন দিয়ে দেখে নাও। কি তৈরি করা হলো? আমার খুবই প্রিয় খাবার। মাংস ছিল, তো মাটন চপ বা মাটন কাটলেট ডিসকাস করতে পারি? হেল্প নাও। কাটলেট চপ, ডিম ফাটিয়েছিল। ডিম, সে তো ডিম তোমার আউটার কোটটা করার জন্য ফাটিয়েছিল। তো মানালি তুমি ভাবতে থাকো, তুমি যদি মনে হয় ওর উত্তরটা ও ভুল দিকে যাচ্ছে,
তাহলে তুমি ঠিক উত্তর দিয়ে ছিনিয়ে নিতে পারো 25 নম্বর। যেভাবে আলোচনা চলছে মনে হচ্ছে জাতির ভবিষ্যৎ নির্ভর করছে। মাটন চপ। মাটন চপ, এটাই তোমার উত্তর? এই উত্তর গ্রহণ করলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? ভয় করছে যদি মাইনাস খেয়ে যাই, আমার মনে হচ্ছে মাটনের মাঝে একটা কিছু আছে। কিন্তু তোমাকে যদি এমনি জিজ্ঞেস করি চ্যালেঞ্জের বাইরে, তাহলে উত্তরটা বলো। ব্রেন চপ, মাটন ব্রেন চপ। মাটন ব্রেন চপ নর্থে পাওয়া যায়। যাই হোক, তুমি চ্যালেঞ্জ করোনি। আমরা দেখে নিই তোমার কাছ থেকে পাওয়া গেছে যে উত্তরটা মাটন চপ, সেটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। কি বাবা, মাংস ছিল না? মাংস ছিল। মাংস তো লেয়ারটাই ছিল, ভাগ্যিস বলি। কিন্তু ডিমটাকে তো কাটা হলো। আমি বলেছিলাম ডিমের ই ডেভিল। বাবা, ডিমের ডেভিল ছিল উত্তর। তোমার দ্বিতীয় ইচ্ছেটা কি? বাবা তো আছে সঙ্গে, বাড়িতে দাদুও আছেন। দাদু এখন অবসর সময় সারাক্ষণ টিভি দেখেন, আর বাবাও তাই। তো বাড়িতে যদি একটা ভালো মানে হোম থিয়েটার পাওয়া যেত খুব ভালো হতো, দাদু বাবা দুজনের জন্যই। বাহ, থার্ড কোয়েশ্চেনটা দ্বিতীয় ইচ্ছে পূরণের জন্য কি আসছে দেখে নাও। পাঁচশো বছরেরও বেশি আগে নদিয়ার এই এলাকায় তাঁত শিল্পের রমরমার উল্লেখ মেলে। ক্রমে তা আরও খ্যাতি লাভ করে। বুকে ঝড় তুল কালামি সঙ্গী আমি পেলেম কই। দেশভাগের পর এরই পাশে আরও একটি জায়গায় তাঁত শিল্প ঈর্ষণীয় উন্নতি লাভ করে। দেখো তাই স্বপ্ন কিনে আনো না। ভালো সুতো, পাকা রং আর উচ্চমানের ডিজাইন এখানকার সাফল্যের মূল কারণ। ঘরে বসত করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন না। বাংলার তাঁত বলতে পাশাপাশি এই দুটি জায়গার নাম একই সঙ্গে উচ্চারিত হয়। ঘরে বসত করে কয়জন না। এই দুই জায়গার নাম কি? তুমি জানো? তাহলে হেল্প নেব। দুটি জায়গা, কিন্তু একটি না, দুটি জায়গা পাশাপাশি। শান্তিপুর আর ফুলিয়া। বলো না বাপি। আচ্ছা, বাবার হেল্প নিচ্ছি। নাও প্লিজ। বাবার হেল্প। শান্তিপুর আর ফুলিয়া। এবার শান্তিপুর আর ফুলিয়া। ফুলিয়া ফুলিয়া ফুলিয়া। তোমার এই উত্তরটা নিলাম, বাবার সাহায্য নিলে তোমার একটা সাহায্য চলে গেল। আর একটাই আছে, পরে বল। তোমাকে জিজ্ঞেস করবো তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না না। বেশ, আমাদের ঠিক উত্তরটা আমরা জেনে নিই, দেখা যাক। নদিয়া জেলার তাঁত শিল্পের এই জোড়া শিল্পকেন্দ্রটি হল শান্তিপুর ও ফুলিয়া। এতক্ষণ যে আপনারা শাড়িগুলো দেখলেন, এইগুলো ফুলিয়ার তাঁতে বোনা বিখ্যাত শাড়ি। বাবার সাহায্য নিয়ে যে উত্তরটা তুমি দিয়েছো সেটা একেবারে ঠিক হয়েছে। তোমার সংগ্রহে আরো 25 গেল, অর্থাৎ তোমার 75। সৌরভ, তোমার বাবার সঙ্গে তোমার সম্পর্কটা কিরকম? যেরকম আমরা দেখি না পুলিশ আর চোর, ফলো চেজ ফলো, ওরকম একটা অবস্থা, সেরকম বাবা ব্যাটারও হয়েছে। তাই? হ্যাঁ, মানে আমি বাবা আমার টিচার আসলে এখন এত গর্বিত হবেন না। মানে আমি বাঙ্ক করেছি স্কুল,
এবার বাবা সেটা জানতে পেরেছে। আমি তো জানি না বাবা এরকম অবস্থা, আমি একটা কোনো একটা খুব একটা সরল মনের ভালো লোক। সরল মনে বাঙ্ক মারতে বেরিয়েছি আমি। হ্যাঁ, তো এবার আমি উঠেছি, ইনিও কোনো একটা পেছনের কিছুতে একটা উঠেছে, হয়তো ট্যাক্সিতে বা অটোতে পেছনে যাচ্ছে, মানে ছেলে কোথায় যাচ্ছে সেইটা দেখার জন্য। ফাইনাল ইয়েতে। হ্যাঁ, মানে ওই বাড়ি থেকে বেরিয়েছি, যাসনি কেন চড়চাপটার না, কিন্তু শেষ দেখে ছাড়বো, শেষ দেখে ছাড়বো। তো এবার বেগবাগানের মোড়ে গিয়ে আমার কিছু একটা মনে হচ্ছে কেন একটা ফলো করছে, বাতাসে ফলোর গন্ধ, একটা ফলো গন্ধ পেয়েছি আমি। ঠিক আছে, এবার আমায় ফলো করছে, বাবা ছেলের সামনে, বাবা পেছনে, কেউ কাউকে ধরা দিচ্ছে না, কেন একটা ফলো হচ্ছে। মানে উনিও লুকিয়ে পড়ছে তোমাকে দেখি কোথায় যায়। তারপর বাবা ও করতে করতে একটা পুলিশ কোয়ার্টারের মধ্যে গিয়ে দেখি ওর একটা মোড়ে গিয়ে দেখছে বাবা আমি নেই। তো বাবা ভাবছে যে ছেলে কি পুলিশ কেসে ফাঁসলো, হাজিরা ফাজিরা দিতে এসছে, পুলিশ কোয়ার্টারে ঢুকছে কেন। তারপরে জিজ্ঞাসা করে জানলো যে ওখানকারই রেসিডেন্সিয়াল কমপ্লেক্স। হ্যাঁ, তার ছেলে আমার বন্ধু। তো আমরা বাঙ্ক পেটে দুজন মিলে আর কি আড্ডা ফাড্ডা দিচ্ছি, এই করছি, সিনেমা দেখছি, মজা করছি। তো এই আর কি, বাবার আর আমার সম্পর্ক এরকমই আর কি। যখন আবিষ্কার করলেন ও, তারপরে কিছু বকাবকি করলেন? হ্যাঁ, তারপরে তো বোঝানো হলো, ইয়ে হলো, ও আবার উল্টে আমাকে বললো বাবা তুমি আমায় মারো না কেন, এরকম হয়েছে। ও বলছে হ্যাঁ, অন্যায় করেছে, অন্যায় করে আমি অন্যায় করেছি, তুমি মারলে তো মারছো না কেন, শুধরে যাই, আমি তুই ঠিক মতো চল, তোকে মারবো কেন। মা কি করতেন? মার ভয় হতো না? আজকে আমার যত অসুখ, মানে আমার ছেলের টেনশনেই হয়েছে বলতে গেলে। থ্যাংক ইউ বলে এখানে এলো, বলে আমি তোর ব্যাপারে সব ভালো বলবো, বুঝলি তো। না, ভালো কথাই তো বললো। অনেক ছেলেই আছে যারা মাকে এত যত্ন করে অসুখগুলো দিতে পারে। আমাকে বাইরে যেতে হতো চাকরি করার সুবাদে, সেক্ষেত্রে ও বাড়িতে একা থাকতো এবং ছোট থেকে একা মানে ছিল, ক্রেসে মানুষ এবং বাড়িতে একা, মানে যাতে টিভি না দেখে আমি টেলিভিশনের রিমোট সেই চালের ডাব্বাতে লুকিয়ে রাখা হেনা তেনা। ওকে দেখতাম একটা জিনিস, যেটা এখন আমি ভাবি যে ভুলই হয়তো করেছি, যে ও টেলিভিশন দেখতো, অ্যাক্টিং দেখতো, হলিউডের পিকচারগুলো দেখতো, ও সেটা কিন্তু আবার সেটা করতো, নিজে করে দেখতো। আমি বলতো এগুলো করে তুই খেতে পাবি, তোকে তো আসল লেখাপড়াটা করতে হবে, আচ্ছা এগুলো ছাড়, বন্ধ কর, কী করে খাবি, ওই টেনশন হতো, কি রোজগার করবে, এই ভেবেই আমার একটা হাইপার টেনশন হয়ে গেল। এখন কিরম লাগে? এখন তো খুব গর্ব হয়, ভীষণ আনন্দ হয়, মানে চোখ দিয়ে জলই বেরিয়ে যায় প্র্যাকটিক্যালি দেখলে। ওর দুটো বিরাট গুণ আছে, মানে বলতে গেলে আমার কান্নাই পাচ্ছে। জীবনে কোনো দিন একটা লজেন্সও চাইনি, আমি অবাক হয়ে যাই আজকালকার বাচ্চারা কি প্রচণ্ড দাবি করে, কোনো দিন কিছু বায়না করেনি, আর কি পরিশ্রম করার ক্ষমতা। এই হলো মা বাবা, জানো তো। যখন শুরু করলেন তখন বললেন যে আমাকে এত কিছু দিয়েছে, তার একটু পরেই বললো যে কোনো কিছু চায়নি, রোগ দিয়েছে বলে বললেন যে ও আমার কাছ থেকে কিছু চায়নি, মানে কোনো কিছুই নেয়নি। এই যে মানে সে মা বাবা ভীষণ গোলমেলে ব্যাপার, যখন হবে তখন বুঝতে পারবে। তোমার 3 নম্বর প্রশ্ন তোমার দিকে আসছে, দেখে নাও। গড়পাড় উত্তর কলকাতার ঐতিহ্যশালী এক প্রাচীন এলাকা। শোনা যায় কলকাতা যখন সুতানটি ও গোবিন্দপুর এই দুটি গ্রামের সাথে মিশে কলকাতা শহর হয়ে ওঠেনি, তারও আগে এখানে নাকি এক দুর্গ ছিল। সেই দুর্গ বা গড়ের পাড় সংলগ্ন এলাকাটির নাম হয়েছে গড়পাড়। 1914 সালে গড়পাড় রোডের মাঝামাঝি জায়গায় এই বাড়িটি তৈরি করেছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। সুকুমার রায় বসবাস করতেন এখানেই। সত্যজিৎ রায়ের জন্ম এ বাড়িতে। এই বাড়ি থেকেই প্রকাশিত হয় সন্দেশ পত্রিকা, যে পত্রিকা বাংলা সাহিত্যকে উপহার দিয়েছে প্রফেসর হিজিবিজবিজ থেকে তারিণী খুড়োর মতো বহু অমর চরিত্রকে। সত্যজিৎ রায়ের সৃষ্টি এমনই এক লোকপ্রিয় চরিত্রের বাড়ি এই গড়পাড়ে, ও গাড়ি হল সবুজ রঙের অ্যাম্বাসাডার। কোন চরিত্রের কথা বলা হচ্ছে? কোন চরিত্রের কথা বলা হচ্ছে? পারবে? আমার মনে হচ্ছে ফেলুদা পারবে, মানে পারবে না। সত্যজিৎ রায়ের কোন চরিত্র? গড়পাড় রোডে বাড়ি ওনার, আর সবুজ রঙের অ্যাম্বাসাডার। ফেলুদার কি রঙের অ্যাম্বাসাডার ছিল? কোন চরিত্র? গেস করবো। করো। ফেলুদা। ফেলুদা?
ফেলুদাকে গাড়ি চালাতে দেখেছো? না, কিন্তু ফেলুদার গাড়ি তো ছিল, তো সে গাড়িতে উঠে পড়, তাড়াতাড়ি চল, মানে এরম ফেলুদা বলতো। আর জটায়ুকে কখনো গাড়ি নিয়ে আমি দেখিনি, সবসময় দরজায় এসে নক করতো, আসতো কি ব্যাপার ফেলুদা, তারপর বলছো চলো পরে বল, ফেলুবাবু পরে বলছি, আগে গাড়িতে উঠুন। তাহলে উত্তরটা ফেলুদা। বেশ, তোমার এই উত্তরটা নিলাম। চ্যালেঞ্জ করতে চাও? না। বেশ, এবার আমরা দেখে নিই তোমার 3 নম্বর প্রশ্ন যেটা এসেছিল সেটা তুমি ঠিক লোকের হদিস দিলে নাকি তোমার উত্তরটা ভুল হয়ে গেল, আমরা যাচাই করে নিই। ছেলেবেলা স্মৃতি বিজড়িত এই গড়পাড়কে ভুলতে পারেননি সত্যজিৎ। তাই তার কালোজয়ী সৃষ্টি ফেলুদা অ্যান্ড কোম্পানির অন্যতম সদস্য লালমোহন গঙ্গোপাধ্যায় ওরফে জটায়ুকে তিনি গড়পাড়ের বাসিন্দা হিসেবে গড়ে তুলেছিলেন। ছেড়ে আসা পাড়া, ছেড়ে আসা বসত বাড়িটিকে হয়তো এভাবেই নিজের লেখায় খুঁজে পেতে চাইতেন সত্যজিৎ। আপনার ছাতি কত? 26 ইঞ্চি। কোমর? ওই 26 ইঞ্চি। আপনি কি শুয়োর? লালমোহন গাঙ্গুলি অর্থাৎ জটায়ু। তাই তুমি ফেলুদা বলে উত্তরটা ভুল দিয়েছো। যাই হোক, তোমাকে একটু অপেক্ষায় থাকতে হবে ইচ্ছে পূরণের জন্য। আমরা মানালি তোমার কাছে যাব। তোমার 4 নম্বর প্রশ্ন আসবে, তুমি আছো 75-এ। তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণের জন্য এই প্রশ্নের উত্তরটা দিতে পারলেই চলবে। তোমার 4 নম্বর প্রশ্ন সামনে দেখবো। जिया चले जा चले नैनु तले धुआं चले कुंजिरी गंजी कुंजी क्यों मुंदिरी मुत्तोली जिंदी क्यों मंजनी वन्न चुंदरी वावे तंगिन नक्का तगदिमी आडुं तंगदियावे আমরা নাচ দেখেছি এবং আমরা দেখেছি 2 ধরনের নাচ। সেই 2টি ধরন তোমার কাছে জানতে চাওয়া হচ্ছে, খুব সোজা। ভারতনাট্যম, পরেরটা মনে হচ্ছে, মানে আমি শিওর নই। কুচিপুড়ি, আই এম নট শিওর। কিন্তু শিওর হয়ে উত্তর দিতে হবে। পরের স্টাইলটাই ভারতনাট্যম, ওডিসি তো নয়। এটা পারলেই কিন্তু তুমি 75 থেকে 100-এ পৌঁছে যাবে, তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ হয়ে যাবে। এই পোশাকটাই আমার মনে হচ্ছে ভারত নাচের ভঙ্গিমাটা দেখে বলো। ভারতনাট্যম। 1 ভারতনাট্যম, 2
কুচিপুরি মাথায় আসছে না। বেশ, চ্যালেঞ্জ করতে চাও? না। তুমি বলেছো ভারতনাট্যম কুচিপুড়ি, আমি বলেছিলাম তোমাকে যে ভঙ্গিমাটা দেখে বলো, পোশাক দেখো না। ভঙ্গিমা, কিন্তু আমি তোমাকে জানাতে বাধ্য হচ্ছি যে তুমি যে উত্তরটা দিয়েছো সেখানে ভারতনাট্যম ছিল কিন্তু কুচিপুড়িও ছিল, অর্থাৎ তুমি ঠিক বলেছো। তার মানে তোমার 25 আরো জোগাড় হয়ে গেল, তুমি পৌঁছে গেলে 100-তে এবং তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ করে ফেললে। আবার ধরো আমার বেরিয়ে আসি চলো। এটা এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে তোমাকে দেয়া হলো। থ্যাংক ইউ। এটা পাওয়ার পর কি মনে হচ্ছে মেয়ের জন্য? ভীষণ প্রাউড লাগছে। হ্যাঁ একদম। আজকে আরো যেটা মজা লাগছে যে কিনে দিতে পারি, কিন্তু এইভাবে জিতে অর্জন করে দেওয়াটা একটা আলাদাই মজা। সিরিয়াসলি থ্যাংক ইউ সো মাচ। এই যে তুমি পরপর দুটো ইচ্ছে পূরণ করে ফেললে এবং খুব সহজেই 100-এ পৌঁছে গেলে, মাকে মনে পড়ছে নিশ্চয়ই খুব? যখন আমি হাঁটতে পেলাম মনে হচ্ছিল আজকে যদি মা পাশে থাকতো মায়ের গলায় পরিয়ে দিতে পারতাম। সেই জায়গাটা থেকে মাকে তো অবশ্যই মিস করছি। মা একটা অদ্ভুত মানুষ। মা মানে মা আমার থেকেও ছোট ছিল, আমি মাকে আঁকড়ে রেখেছি। মা মানে মায়ের কষ্টটা মানে মা বাচ্চাদের মতো কাঁদতো। আমি কি হয়েছে, গেল না, ঠিক আছে এই তো আমি তো আছি, আমি তো সবসময় এবার সঙ্গে থাকবো, এই ব্যাপারটা। মা কিন্তু অলওয়েজ বাচ্চাদের মতো। মায়ের কষ্টটা যেরকম কাকিমার সবসময় কেঁদে ফেলে, মায়েরও একদম এরকম। মানে আমরা অনেক লুকোতে পারি, ছোট বয়সে অনেক লুকোতে শিখে গেছি। মায়ের মধ্যে সেই অত জটিলতা ছিল না, মা অনেক ইনোসেন্ট ছিল। মা একদম জটিল মানুষ ছিল না। এখন মাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করলেও তো আমরা জড়িয়ে ধরতে পারি না। আমরা যতই বলি মা আছে, ফিল করো ফিল করো, সবসময় কি ফিল করতে ইচ্ছা করে? কখনো তো মনে হয় যে এই যে বাবাকে যেমন জড়িয়ে ধরলাম একটা গিফট পাওয়ার পর, মাটাকেও একটু জড়িয়ে ধরি, মা আনন্দ করুক। সেইগুলো খুব মিস করি। আরও তো কটা দিন একটু থাকতে পারতাম মায়ের কাছে, সেটা একটা খুব মাকে মিস করার জায়গা। কিন্তু তুমি এই যেটাকে বলছো যে দেখা যায় না, ওটার মধ্যে একটা স্বার্থপরতা আছে। আমি সবসময় কেন দেখতেই বা চাইবো? কেন সবসময় আঁকড়ে না ধরলে আমার উপস্থিতিটাকে আমি টের পাবো না? এই যে রবীন্দ্রনাথ লিপিকা বলে একটি কাব্যগ্রন্থ আছে, উনি বলছেন ভোর বেলায় সে বিদায় নিলে, আমার মন আমাকে বোঝাতে বসলে সবই মায়া। আমি রাগ করে বললাম এই তো টেবিলে সেলাইয়ের বাক্স, ছাদে ফুল গাছের টব, খাটের উপর নাম লেখা হাত পাকা খানি, সবই তো সত্য। মন বললে তবু ভেবে দেখো। আমি বললাম থামো তুমি, ওই দেখো না খাটের ওপর গল্পের বইখানি, মাঝের পাতা একটা চুলের কাঁটা, এও যদি মায়া হয় তবে সে আরো মায়া হতে গেল কেন? বন্ধু বললে যা ভালো তা সত্য, তা কখনো যায় না। সমস্ত জগৎ তাকে বুকের হারে রত্নের মতো গেঁথে রাখে। আমি রাগ করে বললাম দেহ কি সত্য নয়? তবে সেই দেহ গেল কোনখানে? ছোট ছেলে যেমন বায়না করে মাকে মারে, তেমনি জগতে যা কিছু সমস্তকে মারতে লাগলেন। বললেন সংসার বিশ্বাসঘাতক। হঠাৎ চমকে উঠলেন, মনে হলো কে যেন বললে অকৃতজ্ঞ। জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখি ঝাউ গাছের আড়ালে তৃতীয়ার চাঁদ উঠেছে, যেন যে গেছে তারই হাসির লুকোচুরি। তারা ছেটানো অন্ধকারের মাঝখান থেকে একটা ভর্ৎসনা এলো। ধরা দিয়েছিলাম সেটাই কি ফাঁকি, আর আজ আড়াল পড়েছে এইটাকেই এত জোরে বিশ্বাস। তোমার মায়ের আড়াল পড়াটাকে বিশ্বাস করো না, উনি যে ধরা দিয়েছিলেন সেটাকে বিশ্বাস করো। একদম। আমি একটা অদ্ভুত, বসো বসো। মা চলে যাওয়ার পর মাকে যে গন্ধটা আমি শেষে ছড়িয়ে দিয়েছিলাম, সেই গন্ধটা আমি যত্ন করে তুলে রেখেছি। কোনো ভালো কাজে গেলেই আমি অল্প অল্প করে সেই গন্ধটা মেখে নিই। মনে হয় মায়ের ওই শেষ গন্ধটা আমার গায়ে আছে।
তাই তো, সেটা হয়। তোমার ওই গন্ধের গল্প আমার জীবনেও ছিল, আমি আগেও বলেছি। আমার বাবার জন্য এনেছিলাম একটি গন্ধ, আমার বাবা তুলে রেখে দিয়েছিলেন, বিদেশ থেকে এনেছিলাম তো, খুব একটা বিশেষ দিনে মাখবেন বলে, কিন্তু সেটা মাখেননি আর। তো শেষ দিন যেদিন ওনার বিশেষ দিন এলো, বিশেষ দিন, সেদিন আমিই মাখিয়ে দিলাম। এখন জীবন একটা মাখামাখি হওয়া একটা জিনিস, আমরা ঠিক করে উঠতে পারি না কোন দিনে কোন গন্ধটা মাখবো। কোনো একটিকে বিশেষ ভালো না বেশি সব গন্ধ নাও, জীবনের সব গন্ধ যেন নিতে পারি, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। কেননা ওইগুলো আমাদের শেখায়, ওগুলো আমাদের বড় করে। সৌরভ, তোমার প্রশ্ন আসবে এবার, তোমার 4 নম্বর প্রশ্ন আসছে, দেখা যাক। পুরুষ হলো সূর্য কিরণ, নারী চন্দ্র কলা, কলা। পুরুষ নারী সুখ দুঃখের একটি মালা গাঁথা, ব্যাঙের মাথা। হাতটি ধরে 7টি পাকে ঘোরা, কচু পোড়া। অত কি ঘোড়ার ডিম। এরপরে সেই বিখ্যাত গানটি শুরু হচ্ছে। সেই বিখ্যাত গানটি কি? এটা আমি সত্যি জানি না। হ্যাঁ, আমি সাহায্য নেব, কারণ আমি এটা সত্যি পারবো না। মৌচাক সিনেমার গান। হ্যাঁ, আমি মা যখন বলছে এরম ভাবে পাগলা গারদ, আমি এই মা গানটা একটু বলো। পাগলা গারদ কোথায় আছে নেই কো ঠিকা জানা, এইটাই কি? এই শেষ প্রান্তে পাগলা গারদ কোথায় আছে নেই ঠিকানা জানা, নেই বুঝি তা জানা, নেই বুঝি তা জানা। হ্যাঁ, গানটা এটাই। কিন্তু এই গানটাই কি সেই গানটা? এটাই তো, এটাই মনে হচ্ছে, এটাই মনে হচ্ছে। তাহলে নিলাম। নাও প্লিজ। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না, এটা একদম ঠিক। সেটা আমরা বিচার করব। তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো দেখে নি। অত কি ঘোড়ার ডিম। পাগলা গারদ কোথায় আছে নেই বুঝি তা জানা, পাগলা গারদ কোথায় আছে নেই বুঝি তা জানা। তুমি যে উত্তরটা দিয়েছো সেটা একেবারে ঠিক হয়েছে। এবং অবশেষে তুমি তোমার প্রথম ইচ্ছে পূরণ করে ফেলেছো। দোলনা 4টিখানি কথা না। আমরা সেই উৎসবের দিকে যাই, আমরা দুলতে যাই, এগিয়ে আসি। কি আনন্দ হচ্ছে আপনার? খুব ভালো লাগছে, ভীষণ ভালো অনুভূতি হচ্ছে। একসময় ওকে দুলিয়েছেন, এখন ও দোলনায় দুলতো, ও আমায় দোলাচ্ছে এবারে। এই দুলতে দুলতে কি গান গাইতে ইচ্ছে হয়? এক লাইন। দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি, আর বড় এসে গেছে এখানে, হয়ে গেছি আমি। তোমার তৃতীয় ইচ্ছেটা আগে জানতে চাইবো। আমার একটা ছোট পুরনো বাড়ি আছে, গভর্নমেন্ট কোয়ার্টার, যেখানে আমার দিদা থেকেছেন, আমার দাদু বাবাও থাকে, আমার মা থেকেছে, আমার জন্ম। সেই বাড়িটা যদি একটু ফার্নিশ করা যায়, এটা আমার ইচ্ছে। বাহ, সুন্দর ইচ্ছে। তোমার কাছে তোমার দ্বিতীয় ইচ্ছেটা জেনে নেবো। আমার দ্বিতীয় ইচ্ছে হচ্ছে মায়ের জন্য নানা প্রভিন্সের শাড়ি নাও, মায়ে নাও, এটা আজকে পরো, এটা কালকে পরো, এটা ষষ্ঠীতে পরো, এটা সপ্তমীতে পরো। আর এইভাবে খেটে যদি আমি দিতে পারি তাহলে আমার প্রচন্ড ভালো লাগে। মার জন্য নানান প্রদেশের শাড়ি, বেশ। তুমি কি জাদু প্রশ্ন নিতে চাও? না, নিলে কিন্তু তোমার তৃতীয় ইচ্ছে পূরণ হয়ে যাবে। নিয়ে নি। বেশ, তোমার জাদু প্রশ্নটা মন দিয়ে দেখো, তারপর উত্তর দাও, দেখে নাও।
ওপরে 3টি ছবি দেখতে পাচ্ছি, এই 3টে ছবি থেকে একটা শব্দ খুঁজে পেতে হবে যেটা ওই নিচে রাখলে ওই 3টে ছবির সঙ্গে তুমি মেলাতে পারো কোনো না কোনো দিক থেকে। সৌরভ, 50 নম্বরের প্রশ্ন। সর্ষের তেল, পদ্ম, চোখ মনে হচ্ছে, আমি জানি না, আমি কি কারণে sure নই। ব্যাখ্যা করো। পটল চেরা চোখ, বেশ। পদ্ম, আমরা ওই পদ্মলোচন, পদ্মলোচন আর আর সর্ষে ফুলের চোখ। আমার চোখ মনে হচ্ছে সর্ষেরটার সঙ্গে, মানে আমি ঠিক চোখ, পদ্ম, বাবা থেকে হেল্প নেবো কিনা বুঝতে পারছি না। চোখে সর্ষে ফুল। নিজেই উত্তর দিতে পেরে আনন্দ পেয়েছে, এখনো জানে না ঠিক হয়েছে কিনা। এটা ওভার এক্সাইটমেন্ট। তাহলে চোখ নেব, চোখ নিয়ে উত্তরটা পটল তুলবে না তো? তুলবে, আরো অপশন আছে, বাবা থার্ড উইশও পূর্ণ করে দেবো পরে। চ্যালেঞ্জ করতে চাও? না, চোখ। দেখা যাক। চোখ একেবারে ঠিক উত্তর হয়েছে। এবং তুমি তোমার 3য় ইচ্ছে পূরণ করে ফেলেছো। আমার এক দাদার দিদি এসেছে, এই ইচ্ছেটা তো বাড়িতে, মানে তারাও এক অঙ্গ, তো তোমরা একবার দৌড়ে চলে এসো প্লিজ। তুমি যদি জাদু প্রশ্ন নিতে চাও তাহলে 2য় ইচ্ছে পূরণ করে এগিয়ে যেতে পারি। তুমি কি একবার ওর মতো সাহস দেখাবে নাকি? হ্যাঁ, জাদু প্রশ্ন, বাহ, আমরা দেখে নিই তোমার জন্য বরাদ্দ জাদু প্রশ্নটি কি জাদু দেখায়। এই যে সামনে একটি ছবি, এই ছবিটা দেখে কি বলা যায়? মানে কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? হাতের সব আঙুল সমান নয়। জাদু প্রশ্ন, নিশ্চিত হয়ে উত্তর দাও। হাতের 5 পা। সাপের 5 পা শুনেছি তো। হ্যাঁ, সাপের 5। হাতের 5টি আঙুল সমান নয়। বিশ্বাস করো সেটা? হ্যাঁ। বেশ, তোমার এই উত্তরটা নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না না বাবা, আমরা দেখে নি তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। অর্থাৎ তোমার উত্তরটা জাদু প্রশ্নের সেটা একেবারে ঠিক হলো। শুভেচ্ছা। মায়ের হাসিটা একটু বেড়ে গেছে, বুঝতে পারছো তো? নিজের শাড়ি পাচ্ছে তো। কেমন আছেন আপনি? ভীষণ ভালো, আর যখন এখানে চলে আসি না মনটা আর একটু ভালো হয়ে যায়। আমি চাইবো আমার বোনও যদি একটু চলে আসে এখানে আমার কোলে বসে। বোন এসে যাক।
এবার বলো তোমার ইচ্ছে কি ছিল? আমার ইচ্ছে ছিল যে মায়ের ওই নানান প্রভিন্সের শাড়ি মাকে গিফট করব। স্বর্ণালীদির ডিজাইনের শাড়ি, মানে এটা একটু এক্সট্রা প্রাপ্য হয়ে গেল আর কি। থ্যাংক ইউ। আর নানান প্রভিন্সের শাড়ি যখন সৌরভের উইশ আছে, তখন আমি একেবারে মধ্যপ্রদেশ থেকে শুরু করি। এই রংটা তো বলার কিছু নেই। আর চাঁদরিটা ধরে দেখো কি নরম হয়, খুব কমফোর্টেবল। যদিও সৌরভের বিয়ে হতে ওখানে অনেক দেরি আছে, কিন্তু এটা তোমার সেই বৌমা বরণ পর্যন্ত চলে যাবে। এবারে মধ্যপ্রদেশের থেকে ছত্তিশগড়ে চলে আসি। হ্যাঁ নিশ্চয়ই। ছত্তিশগড়ে চলে আসা মানে তসরের নানা রকমারি, আর সেই ক্ষেত্রে গিচা বা কোষা। দেখো তো, খুব সুন্দর, খুব সুন্দর। আর বাংলার তসর, তাহলে বাংলা হয়ে গেল। এইবার বাংলার পাশেই উড়িষ্যায় চলে আসি। আর উড়িষ্যা মানে কটকি, কটন কটকি, কটন বমকাই। আমার তো মনে হয় মানাবে। যখন মেরুন ব্লাউজ, কেমন লাগছে? ঠিক আছে বা এটা কি এরকম আনরোম্যান্টিক বাবা, একটু ভালো ভাবে। ভালো লাগছে বলো? হ্যাঁ ভালো লাগে। এবারে কাঞ্জিভারম। এর থেকে ভালো ইচ্ছে পূরণ আর কি হতে পারে? হতেই পারে না। দারুণ ব্যাপার। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ সোনালি দিদি। আজকে যেন মার ইচ্ছে পূরণ করলে, আমি চাইবো সারা জীবন ধরে তুমি তোমার বাবা মার ইচ্ছে পূরণ এইভাবে করো। তোমার চতুর্থ ইচ্ছে পূরণ করা দরকার। আমার চতুর্থ ইচ্ছে হলো একটা মানে প্রচুর ডিভিডি, মানে বাবা যাতে বাড়িতে এসে একটু রিল্যাক্স করার জন্য দাদু ছবি দেখতে পারে। প্রচুর ডিভিডির সঙ্গে যদি একটা ডিভিডি র্যাক পাওয়া যায়, ডিভিডিগুলো তো সাজিয়ে সুন্দর করে রাখতে হবে। ভারী সুন্দর ইচ্ছে। তোমার ইচ্ছেটাও জেনে নিন, তোমার তৃতীয় ইচ্ছে। আমি চাই যে যারা আমাদের মতো ভালো মন্দ খেতে পারে না বা ওই আনন্দটা পায় না, তাদের সঙ্গে যদি আমরা গিয়ে একদিন পিকনিক করি, তাদের সঙ্গে যদি মজা করতে পারি, আমার খুব ভালো লাগবে। মানে এটা আমার ইচ্ছে। বাহ, খুব সুন্দর ইচ্ছে। মানালি, তোমার চতুর্থ ইচ্ছে পূরণের জন্য 5 নম্বর প্রশ্নটা কি আসছে দেখে নাও। এক প্রবাদ প্রতিম শিল্পীর স্মৃতি বিজড়িত এই বাড়ি। এম.এস. সুব্বলক্ষ্মী, রবিশঙ্কর, লতা মঙ্গেশকর ও ভীমসেন যোশীর পাশাপাশি তিনিই সেই সঙ্গীত শিল্পী যিনি ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছিলেন। बड़े दादा हम लोग को बहुत प्यार करते थे, मतलब बाहर से जाए तो हम लोग लिए चॉकलेट टॉफी मतलब कुछ से कुछ लाते थे। संगीत की सेवा करते थे, संगीत के जरिए दुनिया घूमते थे, संगीत की सेवा करते ही करते आज दुनिया से चले गए। यह उनका छोटा सा घर है। বারাণসীর এই বাড়িটিতে তিনি সারা জীবন কাটিয়েছিলেন। এমনকি আমেরিকাতে স্থায়ীভাবে বাস করার জন্য যখন ডাক আসে, তখন তিনি বলেছিলেন যেতে পারি যদি কাশীর গঙ্গা এবং বিশ্বনাথের মন্দিরটি সেখানে তুলে নিয়ে যাওয়া যায়। এই সঙ্গীত শিল্পীর নাম কি? কিংবদন্তি এই সঙ্গীত শিল্পীর নাম কি? ছিল বিসমিল্লাহ খান। বাবার অপশনটা নয় পরে নেব, তুমি কি জানো? আমি বিসমিল্লাহ খান বলছি। তুমি নিশ্চিত হও? উত্তর দাও। বিসমিল্লাহ খানই তো মনে হচ্ছে। বিসমিল্লাহ খান? হ্যাঁ, যা হবে হবে, ঠিক আছে। তুমি চ্যালেঞ্জ করতে চাও? না। বিসমিল্লাহ খান, তোমার এই উত্তরটা নিলাম। এবার দেখে নি তুমি কি 25 নম্বর আরো জোগাড় করতে পারলে, নাকি তোমার চতুর্থ ইচ্ছের থেকে একটু দূরে দাঁড়িয়ে রইলে। দেখা যাক। ওস্তাদ বিসমিল্লাহ খান, তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো। আবার
175-এ তুমি পৌঁছে গেছো, আর একটি লাফ, তাহলেই তুমি 200 এবং তোমার আজকে সব ইচ্ছে পূরণ। আমরা সৌরভের কাছে যাব, দাঁড়িয়ে আছে 100-তে। 5 নম্বর প্রশ্ন তোমার দিকে ধেয়ে আসছে, সেটি সামনে ঘটবে, দেখে নাও। चाहे जो तुम्हें पूरे दिल से मिलता है वो मुश्किल से, चाहे जो तुम्हें पूरे दिल से मिलता है वो मुश्किल से, ऐसा जो कोई कहीं है बस वो ही सबसे हंसी है, उस हाथ को तुम थाम लो वो मेहरबान। এর পরের দুটো গান আমি এখানে একা গাইতে পারবো না, তোমার দুজনকে দরকার এখানে আমার। এই দুটো গান একা আমি গাইতে পারবো না, কমন অন ফ্লোর, চলো। दिल की खता भी है क्या मुझको गिला, আমার জাইভ করো একটু। इस दिल लगी के सिवा दिल ने दिया, once more for them, ये जिंदगी के सिवा दिल ने किया भी है क्या, अरे आशिक है ये चोर नहीं है मैं क्या करूं, दिल पे मेरा जोर नहीं है मैं क्या करूं, अरे आशिक है ये चोर नहीं है मैं क्या करूं, दिल पे मेरा जोर नहीं है मैं क्या करूं। আরেকটা গান। हाय तेरा शर्माना तौबा तेरा इतराना, जो भी देखे हो जाए वो दीवाना तेरा, सोने जैसा तन तेरा उफ बोलापन तेरा, मुझको भी कर गया दीवाना तेरा। सुनो बाकी रे गुजरिया मैं हूँ तेरा ही सफरिया। প্রশ্নটা হচ্ছে যে তিনটে গানের অদ্ভুত জায়গায় শেষ করলাম আমি, তো শেষ করার কারণ হচ্ছে যে তিনটে গানের অন্তরা গাইলাম, মুখরাটা সৌরভ গাইবে। প্রথমটা হচ্ছে हर घड़ी बदल रही है धूप जिंदगी, छाँव है कहीं कभी है धूप जिंदगी, हर पल यहाँ जी भर जियो जो है समा कल हो ना हो। একটা হয়ে গেল। সেকেন্ডটা কি ছিল? সেকেন্ডে যে দিল কি খতা ভি হ্যায় ক্যা, তোমার আমার খুব ফেভারিট সিঙ্গারের তিনটে গান গেয়েছি, কিন্তু সেম সিঙ্গার তিনটে গান। नहीं है मैं क्या करूं, ये दिल दीवाना दीवाना है, ये दिल दिल दीवाना दीवाना है ये दिल। বেশ, হ্যাঁ, আর তারপরেটা তারপরেটা হচ্ছে হায় তেরা শর্মানা তুম তেরা ইতরানা, दीवाना तेरा मैं क्या करूं, এ তো অন্য গানে ঢুকে গেলে। একটি চ্যালেঞ্জ অপেক্ষায় আছে। জানি তো, কিন্তু আমি চাই তুই পার, আমি চ্যালেঞ্জ করতে চাই না, তুই কর। मैं क्या करूं, এটা না, প্রায় অসহায়ের মতো বলছে मैं क्या करूं। বলে দে। চ্যালেঞ্জ করতে চাও তুমি? তিনটে গানেরই লাস্টেরটা হলো তুঝে লাগে না নজরিয়া ওরলে চুনরিয়া, আর একটা হলো মাঝেরটা হলো ये दिल दीवाना
दीवाना है ये दिल প্রথমেরটা হলো हर घड़ी बदल रही है धूप जिंदगी ঠিক বলেছি দাঁড়াও ও যে উত্তরটা দিয়েছে সেইটা ঠিক হয়েছে কি ভুল হয়েছে আমরা জেনে নেব কিঞ্জলের কাছে তাহলে আমি গান দিয়ে উচ্চারণ করি গান দিয়ে हर घड़ी बदल रही है रूप जिंदगी छाँव है कभी कभी है धूप जिंदगी हर पल यहाँ जी भर जियो जो है समा कल हो न हो नेक्स्ट सॉन्ग ये दिल दीवाना दीवाना है ये दिल दीवाने ने मुझको भी कर डाला दीवाना मैंने उश्क जहर को छोड़ा उसकी गली में दिल को तोड़ा फिर भी सीने में धड़कता है ये दिल मैंने दिल से उसे निकाला जो ना करना था कर डाला फिर भी याद उसी को करता है ये दिल ओ तुझे लगे ना नजरिया ओ क्यों ना ओढ़े तो चुनरिया ओ तुझे लगे ना नजरिया ओढ़ ले चुनरिया तिरछी निगाहें मेरे दिल पे गिराए रे तिरछी निगाहें मेरे दिल पे गिराए रे बिजुरिया बिजुरिया তার মানে মানালি তুমি যে উত্তরটা চ্যালেঞ্জ করে দিয়েছো সেটা একেবারে ঠিক উত্তর হয়েছে সৌরভ এই যাত্রায় তোমাকে কোনো নাম্বার দেওয়া গেল না অতএব তোমার উত্তরটা ভুল হলো এবং সেই সঙ্গে মানালি পৌঁছে গেল 200-তে অর্থাৎ ওর চতুর্থ ইচ্ছে পূরণ আজকে যা কিছু ইচ্ছেও করে এসেছিল সব পূরণ হয়ে গেল এইটা তো মানে স্পিচলেস দাদু বাবার সঙ্গে সঙ্গে মানে আমারও পাও না মানে অনেক এত সব ছবি ভাবতে পারছি সৌরভ পরের প্রশ্নে যাওয়ার আগে তোমার কাছে একটা ব্যাপারে জানতে চাইবো আমরা জানি যে আগামী রবিবার তোমার একটা ছবি মুক্তি পাচ্ছে জি বাংলা সিনেমায় একদম মণিকাঞ্চনা এ ব্যাপারে যদি জানাতে চাও কিছু মণিকাঞ্চনা একটা থ্রিলার বলতে যা আমরা বুঝি তার প্রত্যেকটা নুয়েন্সেস আছে এই ফিল্মটার মধ্যে অভিনয় করেছি আমি শ্রীপর্ণা এবং রূপঙ্কর দা প্রচণ্ড মানে যাকে বলে মানে সিট থেকে ওঠা যাবে না এরকম টাইপের স্টোরি প্লিজ দেখবেন নেক্সট রবিবার 10ই জুলাই 9টার সময় মণিকাঞ্চনা গল্পটা কি প্রেমের উইল ইউ ম্যারি মি প্লিজ চল না বিয়ে করে ফেলি হ্যালো নাকি অপরাধে এই ছবিটা দেখুন তো চিনতে পারেন কিনা এই মেয়েটিকে পুরো মনির মতো দেখতে গল্পটা কি মনির আমার যত খুশি প্রেম পাক তোরটা কি পেলি নাকি কাঞ্চনার মনি আর কাঞ্চনার যোগসূত্রটা কোথায় জি বাংলা সিনেমা অরিজিনালসে দেখুন মনি কাঞ্চনা 10ই জুলাই রবিবার রাত 9টায় জি বাংলা সিনেমায় মানালি তোমার শেষ প্রশ্ন এটা পারলে তুমি 200 অতিক্রম করে যাবে এখন তুমি 200-এ দাঁড়িয়ে আছো 225 যদি করতে পারো স্পেশাল গিফট একটা তোমার জন্য রয়েছে আমার তরফ থেকে সেটা তোমাকে দেয়া হবে আমি ধরে নিচ্ছি তুমি এই প্রশ্নের উত্তর পারবে যদি নাও পারো আমি চাইবো ও যেন তোমার প্রশ্নের উত্তরটা দিতে পারে আমরা দেখে নিই আমাদের 6 নম্বর প্রশ্নটা মানালির জন্য যেটা বরাদ্দ আছে সেটা ভালো করে দেখো শোনো তারপর উত্তর দাও চুরি এবার খোদ সত্যান্বেষীর বাড়িতেই সেদিন দুপুরে ব্যোমকেশ আর অজিত যখন বেরিয়েছে নতুন একটা কেসের কাজে শুনশান চারিদিক এমন সময় কেয়াতলার বাড়িতে ঘটে গেল কাণ্ডটা বৈঠকখানার টেবিলের উপর ছিল একটা সাধারণ পাথরের মূর্তি সেটাই হাতিয়ে নিয়ে পালালো চোর সেদিন ব্যোমকেশরা যখন বাড়িতে নেই তখন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি আসেন ব্যোমকেশের খোঁজ করতে সন্দেহ এখন তার দিকেই কিন্তু তিনি কে কি বলবো বাবু সে একেবারে লাল টকটকে চোখ রাগি রাগি দেখতে
লম্বা লম্বা চুল আর এক গাল দাড়ি, কপালে একটা কাটা দাগ ছিল। আর কি দেখলি? হ্যাঁ মনে পড়েছে, লোকটা না হাতে একটা উল্কি আঁকা ছিল। উল্কি? কিসের উল্কি? আগে ঠাকুর দেবতার নাম লেখা না, অন্যরকম কোনো নম্বর টম্বর লেখা হবে। আশা, চমৎকার অবজারভেশন। তুমি তো দেখছি দিনে দিনে পাকা গোয়েন্দা হয়ে উঠছো। যাও এবার একটু ভালো করে চা করে নিয়ে এসো দেখি। এসব তথ্য থেকে ব্যোমকেশ কিভাবে শেষমেশ চোরের নাগাল পেল সে কথা এখন থাক। আপাতত আপনি বলুন তো, এত তথ্য ঠিকঠাক যে জুগিয়ে গেল, এই চরিত্রটির নাম কি? এই চরিত্রটির নাম কি? এটা তোমার শেষ প্রশ্ন। ওনার নামে কি বাবু? আমি বুঝতে পারছি না। তুমি যা বলবে সেটাই নেব। নিন, আমার আর কোনো মানে ভাবনা আসছে না। বাবু, বেশ, তোমার এই উত্তরটা নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করবে? আমি শিওর না, মানে তুমি শিওর নও? না, বলে মাইনাস হবে। তুমি বলেছো বাবু, তোমার এই উত্তরটা নিলাম। এবার দেখে নি বাবু এই উত্তরটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। সে একেবারে লাল টকটকে চোখ, রাগি রাগি দেখতে, লম্বা লম্বা চুল আর এক গাল দাড়ি, হাতে একটা উল্কি আঁকা ছিল। চমৎকার অবজারভেশন। তুমি তো দেখছি দিনে দিনে পাকা গোয়েন্দা হয়ে উঠছো। পুঁটিরাম আসল উত্তর। তোমার কাছে আছে একটাই প্রশ্ন। তুমি যদি এই প্রশ্নের উত্তর দিতে পারো তুমি 125-এ পৌঁছবে, কিন্তু সেই জন্য ইচ্ছে পূরণ করা যাবে না, কেননা 150। কিন্তু মানালি যদি তোমার প্রশ্ন ছিনিয়ে নিয়ে উত্তর দিতে পারে তাহলে কিন্তু 200 ক্রস করে যাচ্ছে। অতএব ওর এখনো সুযোগ আছে চ্যালেঞ্জ করবার। তোমার জন্য আজকের বরাদ্দ শেষ প্রশ্নটা যেটা আছে সেটা দেখা যাক। সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আন্তবে বীণা আন্তবে বীণা সপ্তম সুরে বাঁধ তবে তান। সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। এই তিনটি জিনিসের মধ্যে মিল কোথায়? এটা আমি জানি, কিন্তু আমি এটা চাইবো আমায় চ্যালেঞ্জ করুক, কারণ আমি জিতে কিছুই করতে পারবো না। আমি অ্যান্সারটা জানি। এটার মধ্যে মানে আমি পারছি না তাই ওকে দিয়ে দিচ্ছি না, আমি জানি। আমি উত্তরটা তোমার কানে গিয়ে বলে দেবো এখন। তিনটির মধ্যে মিল কোথায়? খুব ইজি। এই তিনটে জিনিসের মধ্যে মিল কোথায়? ক্ষীর কদম লঙ্কা, পাচ্ছি না। ভাব না, একটু ভাব। যে সবকটা প্রশ্নের উত্তর দিয়ে জিতে নিয়েছে তাকে বলছে ভাব না, ভাব। শেষে এসে মস্তানি দেখাচ্ছে। হ্যাঁ ভাব, একটু ভাব। যদি ও চ্যালেঞ্জ করতে চায় করবে, আচ্ছা, কিন্তু তোমার কাছে উত্তরটা জানতে চায়। এই যে তোমার ভেতরে একটা গর্ব ছিল যে আমি জানি, সেটা কিঞ্চিত ধাক্কা খেয়েছে। আমি
পারবো না। হ্যাঁ, আমি উত্তরটা জানি মা, আমি চাইছি না বলতে। তাহলে আমার কানে কানে এসে উত্তরটা বলে যাও। একদম। তারপর তুমি চ্যালেঞ্জ করবে। ও একটা উত্তর দিয়েছে, তুমি চ্যালেঞ্জ করতে চাও কি? নি চ্যালেঞ্জ। কিছু তো ফেরত নেওয়া হবে না। আচার আমার মাথায় আসছে না। আচারের ব্যাখ্যাটা কি? সেটা হলো আমের আচার, লঙ্কার আচার, মিষ্টির আচার। না, আচারের মধ্যে টক ঝাল মিষ্টি হয়। আচারের মধ্যে তো টক ঝাল মিষ্টি হয়। তুমি চ্যালেঞ্জ করেছো এবং আচার বলেছো, আর তোমার উত্তরটা একবার শুনতে চাই। আমি তো বলেছিলাম টক ঝাল মিষ্টি। এই তিনটি জিনিসের মধ্যে মিল কোথায় ছিল আমরা পরখ করে দেখে নিই, দেখা যাক। আমি কাঁচা গোল্লা, কাঁচা আম, কাঁচা লঙ্কা, কাঁচা গোল্লা। কাঁচা, অতএব কাঁচা শব্দটা প্রত্যেকটাতেই আছে। তুমি দাঁড়িয়েছিলে যেখানে সেখানেই থাকলে, কিন্তু তোমার 200 থেকে 25 মাইনাস হয়ে গেল, তুমি পৌঁছে গেলে 175। চলো আমরা শেষ উৎসব করি, উদযাপন করি। যেহেতু আজকে 175 স্কোর করেছে, তাই আজকের বিজয়িনী মানালি মনীষা। এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটা 5000 টাকার গিফট ভাউচার ব্যবহার করুন। আর এইটি একটি বিশেষ শাড়ি, স্বর্ণালী কাঞ্জিলালের ডিজাইন করা, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের, এটা তুমি ব্যবহার করো। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে। হোটেল পোলো টাওয়ার্স শিলং 2 nights 3 days একটা ফ্রি স্টের ব্যবস্থা করেছে। বেশ, আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে নি, আজ তোমাদের স্বপ্নগুলো সত্যি করে দিই। এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটা 5000 টাকার গিফট ভাউচার আছে। স্বর্ণালী কাঞ্জিলালের ডিজাইন করা স্পেশাল শাড়ি, এটা তোমার মায়ের জন্য। যেহেতু তুমি 100 স্কোর করেছো, সেই হেতু তোমার এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে মায়ের জন্য একটা বিশেষ পুরস্কার আছে। তোমরা আনন্দ পেয়েছো কি? খুব, মানে আজকে আমি সৌরভকে বলছিলাম, এত মন খুলে কথা সত্যি এরকম ভাবে বলা হয় না। মানালি বলছে মন খুলে কথা বলেছে। তুমি পুরনো কথাগুলোকে আমরা ফিরিয়ে আনতে পারি না, মানে যেগুলো পুরনো থাকে পুরনোই থেকে যায়। থ্যাংক ইউ সো মাচ আমাকে ডাকার জন্য। এই টাইমটা যে মানে বাঁচতে পারলাম, এটা আমার বেঁচে খুব ভালো লাগলো। বাহ, অনেকগুলো পুরনো কথা ওরা মনে করেছে এবং সেই সঙ্গে নতুন হয়েছে, ওদের আজকের থাকাটা নতুন হয়েছে। আপনারা যারা দেখছেন, আপনারাও নিশ্চয়ই নিজেদের ভেতরে এরকম অনেক গল্প খুঁজে পাচ্ছেন। এই মুহূর্তে চলে যান বারান্দায়, এইটা দেখার পর আপনাদের সেই অনুভবগুলোকে আপনার কাছের লোকের সঙ্গে, এই যে একটা অসাধারণ হাওয়া আসছে, রাতের হাওয়া, সেইটি গায়ে মেখে পরস্পরের সঙ্গে সেই গল্পগুলো আলোচনা করুন, গল্প করুন, আনন্দ করুন, কাঁদুন, হাসুন, কিন্তু শেষমেশ শুতে যাওয়ার আগে বলুন হ্যাপি প্যারেন্টস ডে। ধন্যবাদ, শুভরাত্রি।